আমাদের মুখ্যমন্ত্রী যে বলেন যে আমার কাছে থাকলে ফাঁসি করে দিতাম, ওরকম তো আর কেউ অবাস্তব কথাবার্তা বলে না। উনি বলেছেন আমি সমস্ত কিছু দেখবো এবং চেষ্টা করবো যাতে আপনারা জাস্টিস পান। আমরা কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হব না, আমরা কোনোদিন ভোটেও দাঁড়াতে যাব না, কোনোদিন হয়তো বুথেও যাব না ভোট দিতে। সুপ্রিম কোর্ট নিয়ে আমাদের এখন ভাবতে হবে, সেখানেও কেউ কিছু প্রভাব খাটাচ্ছে কিনা সে জানি না। আমাদের মনে হচ্ছে সুপ্রিম কোর্টেও কেউ না কেউ প্রভাব খাটাচ্ছে, কারা সেটা জানি। কাকু কাকিমা, আমরা যেমনটা দেখতে পেয়েছি আপনারা মোহন ভাগবতের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, সেই সাক্ষাতের নেপথ্যে কারণটা কি? কারণ রাজ্য রাজনীতি তো উত্তাল এই বিষয়ে এখন। মোহন ভাগবতের সঙ্গে দেখা করাটা এখন বিশেষ জরুরি ছিল, কেননা উনি হচ্ছেন সর্বভারতীয় একজন নেতা, এবং আরএসএস যে সংগঠন চলে, এত ডিসিপ্লিন একটা সংগঠন, তাদের সঙ্গে যোগাযোগ করে চেষ্টা করেছি যাতে তিনিও বিভিন্ন জায়গায় প্রভাব খাটাতে পারেন এবং আমরা বিচারটা পাই। সেই সাক্ষাৎ কি কোথাও না কোথাও কি সফল হবে বলে মনে হচ্ছে? উনি বলেছেন চেষ্টা করবেন। মানুষের এর বেশি তো আর কিছু বলতে পারেন না, আইন আদালত তো কারণ নিজস্ব নয়। আমাদের মুখ্যমন্ত্রী যে বলেন যে আমার কাছে থাকলে ফাঁসি করে দিতাম, ওরকম তো আর কেউ অবাস্তব কথাবার্তা বলে না। উনি বলেছেন আমি সমস্ত কিছু দেখবো এবং চেষ্টা করবো যাতে আপনারা জাস্টিস পান। আপনারা কি কোথাও না কোথাও কি কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হচ্ছেন? এটা এই প্রথম না, একাধিকবার এই প্রশ্ন উঠেছে। এটা ওনারা ভয় পেয়ে বলছেন, এটার কোনো সন্দেহ নেই। কারণ ভীত যখন হয়ে যায় কেউ, তখন ওরকম উল্টোপাল্টা বলতে থাকে। আমি সেরকমই মনে করি, এটা নিয়ে বেশি গুরুত্ব দেওয়ার আমাদের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। ওনারা গুরুত্ব দিচ্ছেন, ওনারা ভয় পাচ্ছেন বলে। কাল আমার মেয়ের জন্মদিন ছিল 9 ফেব্রুয়ারি, আমি আগে থেকেই জানিয়েছিলাম সবাইকে। তো ওনারা তো, আমার মেয়ে ডক্টর, ওনাদের নৈতিক দায়িত্ব পালন করেছিলেন, আমাদের লোকাল কমিশনার, লোকাল এমএলএ এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, ওনারা সেদিন নাকি নৈতিক দায়িত্ব পালন করেছিলেন। কি নৈতিক দায়িত্ব পালন করেছিলেন? তাহলে তো আমরা যদি টালা থানায় যখন সেকেন্ড পোস্টমর্টম চেয়ে বসেছিলাম, এনারা যদি আমাদের সঙ্গে একটু হেল্প করতেন, তাহলে আমরা হয়তো দেহটা রাখতে পারতাম সেকেন্ড পোস্টমর্টম করার জন্য। উল্টে ওনারা পুলিশের সঙ্গেই সহযোগিতা করেছিলেন। কালকে তো আমার ওই সেই দিন 9 আগস্ট ওনারা নৈতিক দায়িত্ব পালন করলেন। তো কালকে 9 ফেব্রুয়ারি কি একবার আমার মেয়ের জন্মদিনে আমরা কেমন আছি একটু দেখতে আসা উচিত ছিল। ওনাদেরও তো আমন্ত্রণ জানিয়েছিলাম আমি, কই আসেননি তো। তখন তো ওনাদের নৈতিক দায়িত্ব বলে মনে হয়নি। ঠিক সেই জায়গা থেকেই শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট দ্বারা এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করা হচ্ছে, এদের বিরুদ্ধে সিবিআই তদন্ত দরকার। ওনারা এরকম করেন তো, সেই জন্য বিষয়টা ভালো করে জানেন। ওনাদের এটা কালচার, এটা নিয়ে বেশি কথা বলতে বিরক্ত হয়। কিন্তু কাকু, সিবিআই তদন্ত চাইছে এর বিরুদ্ধে। করুক, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের মেয়ে তার জন্মদিন বলেও বাড়িতে বসে থাকতো না, তাই সমস্ত হসপিটালের ডাক্তাররা এসে এখানে তার জন্মস্থান যেখানে মহেন্দ্রনগর এবং তার পাশাপাশি সে থাকলে হয়তো তার চিকিৎসা পেত এই জনসাধারণ, সেই উদ্দেশ্য নিয়েই এখানে অভয়া ক্লিনিক হয়েছিল। এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বলে আমরা মনে করি না, এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেইও এর মধ্যে। যারা এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছে তারাই জানে কি এর উদ্দেশ্য। আমরা কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হব না, আমরা কোনোদিন ভোটেও দাঁড়াতে যাব না, কোনোদিন হয়তো বুথেও যাব না ভোট দিতে। আমাদের কিছুই দরকার নেই, আমাদের সবই হারিয়ে গেছে। আমরা বেঁচে থাকবো শুধু মেয়ের ন্যায় বিচারের দাবিতে। ওই যে সঞ্জয় রায় ধরা পড়েছে, ও একার পক্ষে আমার মেয়েকে খুন ধর্ষণ করা সম্ভব নয়, এবং সিবিআই এখনো তদন্ত প্রক্রিয়া ঠিকই করতে পারেনি। কোথায় তাকে মারা হয়েছে, কারা কারা জড়িত ছিল, কিছুই সিবিআই এখনো তথ্য জোগাড় করে উঠতে পারেনি। সেমিনার হল ঘটনাস্থল নয়, সেটা সিএসএফএল রিপোর্টেই উল্লেখ আছে, এবং তার ডিএনএ তে আরো 4 জন ছেলে 1 জন মেয়ের উপস্থিতি আছে। এগুলো এখনো প্রমাণ সাপেক্ষ, সিবিআই এখনো সেই দিকটায় যেতেই পারেনি। তাই তদন্ত এখনো অনেক বাকি, বিচার প্রক্রিয়া তো অধরাই থাকবে। হ্যাঁ ঠিক কাকিমা, তুমি যেমন সঞ্জয় রায়ের কথা বললে এক্ষুনি, ঠিক সেই জায়গায় শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে দোষী তো সাব্যস্ত হয়ে গেছে, তাহলে কিসের বিচারের দাবিতে আপনারা রাস্তায়
রাজপথে হাঁটছেন সঞ্জয়ের। ওনাদের বক্তব্য অনুযায়ী তো সঞ্জয়কে ওনারা দাঁড় করিয়েছেন সামনে, ওনারা গ্রেপ্তার করেছেন, ওনাদের সাফল্যটা সামনে তুলে ধরতে চাইছেন। ওনাদের ব্যর্থতাটা যেটা, কলকাতা পুলিশ সবকিছু জানে, সবকিছু জেনেও চুপ করে আছে। এসিপির প্রেজেন্সিতে যখন এই ঘটনা ঘটেছে, পরবর্তীকালে যখন তদন্ত হয়েছে, তখন ওরা সবই জানেন এবং তারা প্রকাশ্যে আনছেন না বিষয়টা, এবং তারা সিবিআইকে কোনো ক্লুও দেননি আমার মনে হয়। আমি তো প্রথম 3 দিন 4 দিনের যখন মুখ্যমন্ত্রী আমার বাড়িতে এসেছিলেন, তখন উনি বলেছিলেন যে আসল অপরাধী তো ধরাই পড়ে গেছে। আমি তখন ওনাকে বলেছিলাম, ম্যাডাম আমি ওনাকে আসল অপরাধী মনে করি না, কারণ আমার মেয়ে একটা হসপিটালে কর্মরত অবস্থায় তাকে খুন করা হয়েছে, তাকে ধর্ষিত হতে হয়েছে। এখানে হসপিটালের কেউ কিছু জানে না, আর বাইরের একজন এসে খুন করে গেছে, ধর্ষণ করে গেছে, এটা আমি মানব না। তখন উনি মাথা নিচু করেছিলেন, পরে বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বললেন, এটা আমারও কোশ্চেন, তুমি ভেতর থেকে কাউকে ডান্ডা ডান্ডা দাও, বেরোবে। তখন তো উনিও বলেছিলেন যে একা অপরাধী নয়। তখন এখন কেন ওকে একা অপরাধী মনে করা হচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। উনি যে মিছিল করেছিলেন এবং যে পোস্টার টানিয়েছিলেন মিছিলে, সেখানে উনি লিখেছিলেন দোষীদের সাজা চাই, দোষীদের ফাঁসি চাই। এখন ওনারাই যদি আবার সঞ্জয়কে একা দাঁড় করিয়ে সবকিছু মিটিয়ে দিতে চান, সেটা হবে না, আমরাও মানব না। কারণ আমরা তো একটু 6 মাসে একটু অভিজ্ঞতা হয়েছে, আমরা বুঝতে পারছি এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে, এবং সিবিআই চার্জশিটে লিখেছে গভীর ষড়যন্ত্রের কথা, এবং আরো অনেকের উপস্থিতি লিখেছে, কিন্তু সিবিআই সেভাবে তদন্ত করছে না কেন, এবং সেটা ওনাদের নেতারাও বলেছেন যে সেটা সিবিআই এর কাজ নিয়ে ওনারাও অসন্তুষ্ট। যেমন আমরা সিবিআই এর কাজ নিয়ে অসন্তুষ্ট, ওনারাও অনেকে বলেছেন যে ওনারা অসন্তুষ্ট। তারপরে যদি এই সমস্ত কথা বলেন, তার মানে বলবো ওনাদের এটা দ্বিচারিতা আর কি। একজন বলছেন অসন্তুষ্ট, আরেকজন বলছেন, মানে নিজেদের দোষ ঢাকার জন্য ওনারা এইসব কথা বলছেন। বিচারক অনির্বাণ দাসের যে শিয়ালদা কোর্টের রিপোর্টেই উল্লেখ আছে যে বাবা মা সেকেন্ড পোস্টমর্টম চাওয়া সত্ত্বেও এখানকার যে লোকাল এমএলএ, লোকাল কমিশনার, তারা যে দায়িত্ব নিয়ে দেহটা বাড়িতে নিয়ে চলে আসলো এবং দ্রুত দাহ করে দিল, তারাও তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত। তাদের কেন ধরা হচ্ছে না? বিনীত গোয়েল বা সিপি, এসিপি, তখন স্বাস্থ্য দপ্তরের অনেক লোক যখন সেমিনার হলে ছিল, তখন ঠিক ঠিক করছে লোক ভিড়, অথচ আমাদের যেতে দেওয়া হচ্ছে না। যে আমাদের ফোন কল করে বলল যে আপনার মেয়ে সুইসাইড করেছে, তাকেও কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? এরকম তো কোনোদিন তদন্ত হয় বলে আমরা দেখিনি। আমার মেয়ের বেলায় যে তদন্ত হয়েছে, তদন্তই হয়নি এখনো। সিবিআই তদন্ত নিয়ে এখনো অব্দি একটি প্রশ্ন এখনো অধরা, যেটা হচ্ছে অভয়ার মৃত্যুর পরে 2টি কল রেকর্ড ভাইরাল হয়েছিল, সেই কল রেকর্ড কার? সে পরিচয় দিয়েছিল ওখানকার, সে হচ্ছে না, কল রেকর্ড জুনিয়র ডক্টরের নয়, একজন ইন্টার্ন ছিল। ও এটা হচ্ছে একজন আরজি করের ইন্টার্ন আর একজন অন্য কলেজের পিজিটি। বলছিল দেখো ভাই, আমাদের এখানকার ইন্টার্নরা যুক্ত, আমি নাম বলতে পারবো না। তখন পিজিটি যে ছিল সে বলছে নাম বলতে হবে না, ঠিক আছে ভাই নাম বলতে হবে না। আমরা পরে যে বলছে আরজি করের ইন্টার্ন, তার নামও সিবিআই কে দিয়েছিলাম, কিন্তু এসব কোনো তদন্তের আওতায় আনা হয়নি। সিবিআই এরকম তদন্তের কারণ কাকু? তার জন্যই তো আমরা হাইকোর্টের কাছে 54টা কোশ্চেন রেখেছি। আমরা তো প্রথমে সিবিআই চাইনি, আমরা চেয়েছিলাম ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত এবং কোর্ট মনিটরিং, সে হাইকোর্টের মনিটরিং। সুপ্রিম কোর্ট সুমোটো নিয়ে নিল, তারপরে আমরা 54টা কোশ্চেন হাইকোর্টে রাখলাম, কিন্তু হাইকোর্ট বলছে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে হবে, সুপ্রিম কোর্ট না শুনতে দিলে আমরা শুনবো না। এখানে আমাদের সমস্যাটা হয়ে গেছে। দেখা যাক সুপ্রিম কোর্ট কি করা যায়। সুপ্রিম কোর্ট নিয়ে আমাদের এখন ভাবতে হবে, সেখানেও কেউ কিছু প্রভাব খাটাচ্ছে কিনা সে জানি না। আমাদের মনে হচ্ছে সুপ্রিম কোর্টেও কেউ না কেউ প্রভাব খাটাচ্ছে, কারা সেটা জানি না। কোনো নির্দিষ্ট দল বলে মনে হচ্ছে? জানি না, এই ব্যাপারটা জানি না। তবে আমরা চেষ্টা করছি সুপ্রিম কোর্ট যাতে প্রভাবিত না হয়, আদালত যেন তার সঠিক কাজ করে, সেজন্য আমরা আবেদন রাখবো।